সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় থাকবে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সম্পর্কে। আমি আবারও বলতেছি, আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় থাকবে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সম্পর্কে। যারা এসএসসি পরীক্ষায় দিতেছি, 25 সালে আসন্ন এসএসসি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতেছি, অতি সন্নিকটে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষায়। তো পরীক্ষার আগেই যারা আমরা এই ক্লাসটি দেখব এবং পরীক্ষার জন্য আমরা একটি প্রিপারেশন নেব, আশা করি খুব ভালো একটি মার্কস আমরা পেতে পারি। তো চলুন আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সম্পর্কে। হিসাব বিজ্ঞানের সাজেশন সম্পর্কে আমাদের আলোচনায় থাকবে। তো হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমাদের কোনো অঙ্ক থাকতেছে না, আমাদের কাছে এমসিকিউ থাকবে। যেহেতু এমসিকিউ থাকবে, এখান থেকে অঙ্ক থাকতেছে না, আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নিব। এমসিকিউতে আমরা যেন খুব ভালো একটি মার্কস পেতে পারি। আমাদের দ্বিতীয় অধ্যায় থাকতেছে লেনদেন সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আমাদের কি ধরনের কোশ্চেন হতে পারে তা আমরা এক নজরে এখান থেকে দেখে নিব এবং একটি স্ক্রিনশট নিয়ে নিব। এই স্টেপগুলো ধাপে ধাপে আমরা যদি করে ফেলি, তাহলে আমাদের জন্য খুব সহজে পরীক্ষার হলে আনসার করতে পারবো। দ্বিতীয় অধ্যায় থেকে কি কোশ্চেন থাকতেছে আমাদের জন্য? ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করো। আমি বলতেছি ক নাম্বারে থাকতে পারে ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করো। খ নাম্বারে কি থাকতে পারে? সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, বা সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখাও। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তারপরে কি থাকতে পারতে আমাদের কাছে? কোনটি লেনদেন, কোনগুলো লেনদেন নয়, ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে আমাদের কাছে কি থাকতে পারে? মালিকানা সত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তারপরে আমাদের কাছে ক্যাশ মেমো চাইতে পারে, চালান চাইতে পারে, ডেবিট নোট চাইতে পারে, ক্রেডিট নোট চাইতে পারে। তো এই অংশটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য। যারা ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট যারা এখনও পারি না, তারা খুব সহজেই এখন শিখে নিই, কারণ পরীক্ষা হলে আমাদের সম্ভাবনা অনেক বেশি আসার। তারপরে চ্যাপ্টার হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়টাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে কোশ্চেনগুলো বলছি, তৃতীয় অধ্যায়েও এই কোশ্চেনগুলো চলে আসতে পারে। যেমন ক নাম্বারে আমাদের কী প্রশ্ন থাকবে? ক নাম্বারে আমাদের থাকবে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বাট্টার পরিমাণ নির্ণয় করো ইত্যাদি, উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। বিভিন্ন কিছু প্রশ্ন ক নাম্বার আমাদের কাছে চাইতে পারে। খ নাম্বার কোশ্চেন আমাদের কাছে কি চাইতে পারে? আমরা যদি দেখি আমাদের কাছে তারপর নেক্সট কোশ্চেন কি চলে আসবে? লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো, লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তারপরে আমাদের কাছে কি আসতে পারে? ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার তৈরি করো। তারপরের প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের কাছে এখানে আমরা দেখে নিব, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক চলে আসবে আমাদের কাছে একটা, যা খুব সহজে আমরা আনসার করতে পারবো। কোশ্চেনটাকে আমাদেরকে থাকবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, লাভ ক্ষতি নির্ণয় করো। আমি আবারও বলতেছি, প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সমাপনী মূলধন নির্ণয় করো। তারপর আমাদের কাছে তারা চাইবে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করব। যারা আমরা দুর্বল স্টুডেন্ট আছি, তারা এই চ্যাপ্টার যেন কোনোভাবেই যেন চতুর্থ অধ্যায়, আমাদের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। কোন আমাদের কাছে কি কোশ্চেন থাকতে পারে? প্রথমত কোশ্চেন থাকতে পারে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি। তারপরে কি মুনাফা জাতীয় আয় কোনটি, মুনাফা জাতীয় ব্যয় কোনটি হতে পারে। মূলধন জাতীয় আয় কোনটি, মূলধন জাতীয় ব্যয় কোনটি, মূলধন জাতীয় প্রাপ্তি কি। অর্থাৎ আমাদের কাছে এই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসবে, আমরা এই কোশ্চেনটা খুব সহজে আনসার করতে পারবো। যারা এই কোশ্চেনটা আমরা পূর্বের ক্লাস দেখে নিতে পারি, তাদের জন্য খুব সুবিধা হয়। তারপর আমাদের রয়ে গেছে পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের জন্য হিসাব। এই হিসাব থেকে আমাদের কি চলে আসবে? প্রথমত হিসাব অধ্যায় থেকে আমাদের প্রথমে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, মূলধনের পরিমাণ নির্ণয় করো, আয়ের পরিমাণ নির্ণয় করো, ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, বাট্টার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এইরকমভাবে ক নাম্বারে আমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন আমাদের চলে আসতে পারে। যেমন শর্ট আমাদের 2 নাম্বারের জন্য মাত্র চলে আসবে, যেটা আমরা আনসার করব। তারপরে আমাদের কাছে কি প্রশ্ন চাইতে পারে আমাদের হিসাব অধ্যায় থেকে? হিসাবের শ্রেণী দেখাও। তারপর আমাদের কাছে ডেবিট ক্রেডিট নির্ণয়, তারপর আমাদের চলে আসতে পারে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তারপরে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে এবং প্রশ্নটা আনসারটা খুবই সহজে আমরা করতে পারি। তারপর আমাদের কাছে চ্যাপ্টার রয়ে গেছে ষষ্ঠ অধ্যায়। আমাদের চ্যাপ্টার হচ্ছে ষষ্ঠতম অধ্যায় জাবেদা, অর্থাৎ হিসাব বিজ্ঞান বইয়ের মূল অংশ হচ্ছে জাবেদা। ক
জাবেদা থেকে আমাদের কি প্রশ্ন চলে আসতে পারে, আমরা যদি প্রশ্নগুলো একবার দেখে নিই। জাবেদা থেকে প্রথমে আমাদের প্রশ্ন চলে আসতে পারে যে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো, ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো, ক্রয়কৃত পণ্যের মূল্য নির্ণয় করো, বিক্রিকৃত পণ্যের মূল্য নির্ণয় করো, বাট্টার পরিমাণ নির্ণয় করো। তারপর আমাদের কোশ্চেন চলে আসতে পারে। তারপরে পরের প্রশ্ন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা ইত্যাদি বিভিন্ন ধরনের জাবেদা আমাদের কাছে চাইতে পারে। তারপর নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই কাজগুলো তো আমাদের কাছে থাকতেছেই। তারপরে জাবেদার সাধারণ জাবেদা দাখিলা দেখাও এবং চালান প্রস্তুত করো। চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এরা যে কোনো একটা অংশের মধ্যে আমাদের চাইতে পারে, শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় না, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যে কোনো জায়গায় তারা আমাদের কাছে এগুলো চাইতে পারে। শিক্ষার্থীবৃন্দু, তারপরে আমাদের কাছে অধ্যায় চলে আসতেছে সপ্তম অধ্যায় থেকে আমাদের কি কোশ্চেন থাকতে পারে তা যদি আমরা একবারের জন্য দেখে নিই। সপ্তম অধ্যায় থেকে আমাদের কাছে হচ্ছে খতিয়ান। এই চ্যাপ্টার থেকে আমাদেরকে প্রথমে বলবে জাবেদা তৈরি করার জন্য। জাবেদা তৈরি করার পরে নেক্সট আমাদের কোশ্চেন কি করতে পারে, প্রথমত হচ্ছে আমাদের জাবেদা, দ্বিতীয় আমাদেরকে বলতে পারে খতিয়ান তৈরি করো টিসকের মাধ্যমে অথবা চলমান জেসকের মাধ্যমে। টিসকের মাধ্যমে খতিয়ানভুক্ত করো, না হয় চলমান জেসকের মাধ্যমে খতিয়ান মুক্ত করো। আবার আমাদের কাছে চাইতে পারে সাধারণ খতিয়ান এবং আমাদের কাছে চাইতে পারে সহকারী খতিয়ান। তখন আমরা কি করব, টিসক বলুক চলমান জেসক বলুক যদি আমাদের কাছে উল্লেখ করা থাকে যেই পদ্ধতিতে বলবে ওই পদ্ধতি দিয়ে আমরা আনসারটা করতে হবে। আর যদি কোনো পদ্ধতি উল্লেখ করা না থাকে তাহলে আমরা যে কোনো একটি পদ্ধতি দিয়ে আমরা আনসার করতে পারবো। আমরা বিশেষ করে খেয়াল রাখবো সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানের দিকে। এই কোশ্চেনটা আসবে, যারা আমরা আনসার করতে যাচ্ছি খুব অল্প সময়ে আমরা এই কোশ্চেনটা যেন আনসার করতে পারি। তারপর আমাদের চ্যাপ্টার হচ্ছে অষ্টম অধ্যায় নগদান বই। নগদান বই থেকে আমাদের কাছে কি প্রশ্ন আমাদের চলে আসে। নগদান বই থেকে আমাদের স্বাভাবিকত বাট্টার পরিমাণ নির্ণয় করো, ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, ক নম্বরে এই ধরনের প্রশ্ন আমাদের চলে আসে। খ নম্বরের প্রশ্ন আমাদের কাছে চলে আসে। খ নম্বরের প্রশ্ন আমাদের কাছে আসবে 1 গড়া নগদান বই প্রস্তুত করো, 2 গড়া নগদান বই প্রস্তুত করো, 3 গড়া নগদান বই প্রস্তুত করো। তো আমরা দেখি এখানে 5টা 6টা এন্ট্রি থাকে, অথবা আমাদের কাছে প্রায় সময় অনেক বলা থাকে যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত অথবা 5 থেকে 10 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর 2 গড়া নগদান বই প্রস্তুত করো, আবার 10 থেকে 20 তারিখ পর্যন্ত লেনদেনগুলো দিয়ে 3 গড়া নগদান বই প্রস্তুত করো। এভাবে আমাদের কাছে বিভিন্ন কোশ্চেন চাইতে পারে। তারপর নগদ প্রাপ্তির পরিমাণ, নগদ প্রদানের পরিমাণ, নগদ প্রাপ্তি জাবেদা চাইতে পারে, নগদ প্রদানও আমাদের কাছে চাইতে পারে। তো এই জিনিসগুলো আমরা যারা আনসার করব খুব খেয়াল করে দেখে নিব। তারপরে চ্যাপ্টার নাম হচ্ছে নবম অধ্যায় রেওয়া মিল। একটি অশুদ্ধ রেওয়া মিল থাকবে আমাদের সামনে, যে রেওয়া মিলটাকে আমাদের শুদ্ধ করতে পারে। ক নাম্বার কোশ্চেন আমাদের কাছে কি কোশ্চেন আমরা চাইতে পারি দেখিনি। কোশ্চেন ক নাম্বারে আমাদের কাছে চাইতে পারে যে সকল লেনদেনসমূহ বা যে সকল এন্ট্রিসমূহ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করো। যে সকল লেনদেনসমূহ বা যে সকল এন্ট্রিসমূহ রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে কি চাইতে পারে যে একটি শুদ্ধ রেওয়া মিল তৈরি করো, উপরিক্ত দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শুদ্ধ রেওয়া মিল তৈরি করো। তারপর আমাদের কাছে কি চাইতে পারে, এখানে মুনাফা জাতীয় আয়ও চাইতে পারে, আবার মুনাফা জাতীয় ব্যয়ও আমাদের কাছে চাইতে পারে। আচ্ছা, এই অংশগুলো আমরা দেখে নিব। তারপরে আমাদের কাছে অধ্যায় চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, হিসাব বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে আমাদের কি থাকবে। আর্থিক বিবরণীতে অন্যান্য চ্যাপ্টারের মতো প্রথমত আমাদের কাছে যেটা বলা থাকবে ওইটা হচ্ছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো, বাট্টার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ক নাম্বার এই টাইপের প্রশ্ন থাকতে পারে। আবার আমাদের কাছে অনুপাত চাইতে পারে, তরল অনুপাত কত, সরল অনুপাত কত, বিভিন্ন কিছু চাইতে পারে। খ নাম্বারের জন্য আমাদের কি প্রশ্ন থাকতে পারে এটা আমরা দেখিনি। খ নাম্বারের জন্য আমাদের কোশ্চেনগুলো মালিকানা সত্ত্ব চাইতে পারে খ নাম্বারে, অথবা বিশদ আয় বিবরণীর মোট লাভ চাইতে পারে, নিট লাভ চাইতে পারে, অথবা পরিবর্তিত মালিকানা সত্ত্ব চাইতে পারে, অথবা গ নাম্বার আমাদের কোশ্চেনের মধ্যে আর্থিক অবস্থা বিবরণী চাইতে পারে। যেহেতু আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই অধ্যায়, আমরা কি করব, এই অধ্যায়টাকে খুবই ভালোভাবে দেখে যাব। 2টা সৃজনশীল আসবে আমাদের কাছে, 2টা সৃজনশীলে বাধ্যতামূলক আমাদের কাছে আনসার করতে হবে। যেহেতু আমরা 7টা সৃজনশীল আনসার করব, বাকি 5টা সৃজনশীল আমরা বইয়ের বাকি সব অধ্যায় থেকে মিলিয়ে আমরা আনসার করতে পারবো। এবং এই 10ম অধ্যায় থেকে আমাদের 2টা সৃজনশীল আসবে এবং 2টা সৃজনশীল বাধ্যতামূলক আমাদের কাছে আনসার করতে হবে, যেটা নাম্বার হবে 20 নাম্বার। তারপর আমাদের কাছে 11তম অধ্যায় রয়ে গেছে, ততটা জরুরি না। আমরা এমসিকিউর জন্য কিছু একটা জিনিস দেখে নেব। তো যারা আমরা এই চ্যাপ্টারগুলো
শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসে আমরা ছিলাম, তারা আমরা শেষে কি বলতে যাচ্ছি, যারা আমরা এই চ্যাপ্টারগুলো দেখে সুন্দর করে আনসার করব, বুঝে শুনে পড়ব এবং আমাদের সহজতা অনুযায়ী আমরা যে অধ্যায়টা খুব ভালো করে পারবো ওইটা বুঝে শুনে চিন্তা করে আনসার করব, তারা আশা করি খুব ভালো একটি নাম্বার পেয়ে যাব। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের পোস্টটিকে শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ দিবেন, শেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।